হ্যালো বন্ধুরা, মুভি চেইন চ্যানেলে স্বাগতম। আজ আমরা সেই ছবিটি নিয়ে কথা বলতে যাচ্ছি যা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে, উদয়পুর ফাইলস। এটি শুধু একটি সিনেমা নয়, বাস্তবতা। যে সত্যটি 28 জুন 2022-এ শুধুমাত্র উদয়পুর শহরই নয়, পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছিল। একজন সাধারণ দর্জি, একটি নিরপরাধ পরিবার এবং একটি ষড়যন্ত্র যার পেছনে শুধু রাগ নয়, সন্ত্রাসের পুরো নেটওয়ার্ক লুকিয়ে ছিল। তো চলুন শুরু করা যাক। আসল ঘটনা কি, কিভাবে ঘটলো এই ঘটনা, এবং কিভাবে পর্দায় দেখানো হলো উদয়পুর ফাইলস। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ছবিটি শহরের সবচেয়ে বড় মিছিলের মধ্য দিয়ে শুরু হয়। এই মিছিলে অসংখ্য ভক্ত অংশগ্রহণ করে। হঠাৎ আমরা ইকবাল নামের একজনকে দেখতে পাই যে মিছিলের মাঝখানে একটি হার ছুঁড়ে দেয়। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর উপস্থিত জনতা ইকবালকে ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ ইকবাল এবং তার সঙ্গীদের মারধর করে, কারণ মিছিলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় এমন কাজ করা খুবই নিন্দনীয়। এই ঘটনাটি ধীরে ধীরে একটি হাই প্রোফাইল কেসে পরিণত হয়, যার তদন্তের দায়িত্ব পান ঈশ্বর সিং নামের একজন আইবি অফিসার। তদন্ত করতে গিয়ে ঈশ্বর সিং জানতে পারেন যে ইকবাল এবং তার সঙ্গীরা আসলে মোহাম্মদ হোসেনের লোক। ঈশ্বর সিং বুঝতে পারেন যে মোহাম্মদ হোসেন একজন দাঙ্গাবাজ। তা সত্ত্বেও ঈশ্বর সিং তাদের ছেড়ে দেন, কারণ তিনি বুঝতে পারেন যে এই নেটওয়ার্কটি শুধুমাত্র ইকবালের মধ্যে সীমাবদ্ধ নয়, এই লোকগুলোকে একজন বড় বস পরিচালনা করছে। এই মোহাম্মদ হোসেন পাকিস্তানের বড় বড় লোকজনের সঙ্গে যোগাযোগ রাখছে, যারা ভারত ধ্বংস করতে চায়। অন্যদিকে আমরা পাকিস্তান থেকে আজহার নামের একজনকে দেখতে পাই। পাকিস্তানে বসে আজহার যখন জানতে পারেন যে ভারতে মোহাম্মদ হোসেনের লোকজনকে পিটিয়ে জেলে ঢোকানো হয়েছে, তখন তিনি ভারতে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন। তার উদ্দেশ্য ছিল ভারতের মানুষকে ভয় পাইয়ে দেয়া। এরপর একটি আদালতের দৃশ্য দেখানো হয়, যেখানে দুজন আইনজীবী একটি মন্দির এবং একটি মসজিদ নিয়ে একে অপরের সঙ্গে তীব্র বিতর্ক করছেন। ছবিতে বেনারসের একটি মসজিদের কথা বলা হলেও বাস্তবে বিষয়টি ছিল জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে। আদালতে রামচরণ মন্দিরের পক্ষে এবং মকবুল মসজিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। রামচরণ বলেন, কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে যেমন সংস্কৃত শ্লোক, স্বস্তিকা এবং ওম লেখা আছে, একইভাবে জ্ঞানব্যাপী মসজিদের ভেতরেও এইসব জিনিস পাওয়া গেছে। সাম্প্রতিক গবেষণাতেও মসজিদের ভেতরে শিবলিঙ্গ খুঁজে পাওয়া গেছে। এই সব কিছু প্রমাণ করে যে এটি আসলে একটি মন্দির, কোনো মসজিদ নয়। এইসব যুক্তি শোনার পর বিচারক রায় দেওয়ার সময় বলেন তিনি একটি কমিটি গঠন করবেন। এই কমিটি মসজিদের ভেতরে সকল কিছু যাচাই করে দেখবে এবং তারপরেই তিনি রায় দেবেন। আদালতের এই ঘটনাটি দ্রুত গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সারা দেশে তুমুল বিতর্ক শুরু হয়। সবাই তাদের মতামত প্রকাশ করতে এবং বিতর্কে অংশ নিতে আগ্রহী হয়ে ওঠে। প্রতিটি সংবাদ চ্যানেলে শুধু মন্দির এবং মসজিদের বিতর্ক নিয়ে আলোচনা চলছিল। অন্যদিকে আইবি অফিসার ঈশ্বর সিং ভারতের সক্রিয় পাকিস্তানের নেটওয়ার্ক ধ্বংস করার চেষ্টা করেছিলেন। আমরা আরো জানতে পারি যে ঈশ্বর সিং এর গোয়েন্দা এজেন্ট সেলিম আসলে আজহারের দলেরই একজন সদস্য। আজহারের প্রতিটি পরিকল্পনার খবর সেলিম ঈশ্বর সিংকে জানিয়ে দেয়। আজহারও খেয়াল করে যে তার পরিকল্পনাগুলো কিভাবে যেন ভারতে পৌঁছাচ্ছে। এদিকে আদালত কর্তৃক গঠিত গবেষণা দলটি সরাসরি মসজিদে গিয়ে সেখানকার সকল কিছু পরীক্ষা করে শুরু করে। সেখানে গিয়ে তারা সত্যি মসজিদের ভেতরে স্তোতিকা এবং সংস্কৃত শ্লোক দেখতে পায়। এর পাশাপাশি সেখানে একটি ভাই বোনকেও খুঁজে পায়। এর সমস্ত কিছু দেখে সবাই খুব অবাক হয়। মসজিদের লোকজন এসব অস্বীকার করতে থাকে। এরপর গল্পের পেছনের পুরো সত্যিটি তুলে ধরা হয়। জানা যায় কাশী বিশ্বনাথের মন্দিরটি অনেক পুরনো। যখন মুঘলরা কাশী বিশ্বনাথ আক্রমণ করে, তখন এখানকার অনেক সনাতনী মানুষ এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং মন্দির রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। মন্দিরের পণ্ডিত জানতেন যে মুঘলরা এখানে পৌঁছলে পুরো মন্দিরটি ধ্বংস করে দেবে। এই কারণে তারা একটি বড় পদক্ষেপ নেন। তারা জানতো যে শিবলিঙ্গটি লুকিয়ে রাখতে পারে, কিন্তু তারা নন্দীজি থেকে এটিকে আলাদা করতে চায়নি। তখন পণ্ডিতজি শিবলিঙ্গটি বের করে নন্দীজির কাছে নিয়ে গেলেন এবং তার কানে ফিসফিস করে বললেন, আমার সমাধি অবশ্যই নিশ্চিত, কিন্তু আপনাকে অনেক বছর অপেক্ষা করতে হবে।
এরপর মন্দিরের পণ্ডিতজি শিবলিঙ্গ সহ কাশী বিশ্বনাথ মন্দিরের কূপে ঝাঁপ দেন। এখন যখন এইসব তথ্য বেরিয়ে এসেছে, তখন নন্দীজির অপেক্ষার পালা শেষ। মসজিদ থেকে এসব প্রমাণ বের হয়ে আসায় গণমাধ্যম তুমুল বিতর্ক শুরু হয়, যেখানে মসজিদ এবং মন্দিরের লোকজন একে অপরকে খুব খারাপ কথা বলতে শুরু করে। যখন এই বিতর্ক চলছিল এবং অনেক লোক তাদের বক্তব্য দিচ্ছিল, তখন কিছু বিতর্কিত মন্তব্য এসেছিল, যার কারণে তাদের নিরাপত্তার প্রয়োজন ছিল। তাদের মধ্যে একজন ছিলেন নূপুর শর্মা। যদিও এই ছবিতে তাকে নূতন শর্মা চরিত্রে দেখানো হয়েছে। নূতন শর্মা এমন কিছু বক্তব্য দিয়েছিলেন যার কারণে সারা দেশে দাঙ্গা পড়ে গিয়েছিল। এই বিতর্কটি মূলত হিন্দু এবং মুসলমানদের একে অপরের বিরুদ্ধের কথা বলার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবে মুসলমানরা সম্পূর্ণভাবে নূতন শর্মার বিরুদ্ধে ছিল। মিডিয়ায় এই ঘটনাগুলো দেখে আইবি অফিসার ঈশ্বর সিং সতর্ক হয়ে যান। তিনি বুঝতে পারেন যে একটি বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এরপর দৃশ্যটি রাজস্থানের উদয়পুরে স্থানান্তরিত হয়, যেখানে আমরা কানহাইয়া লাল সাহুকে দেখতে পাই, যিনি পেশায় একজন দর্জি। কানহাইয়া লাল সাহু পেশায় একজন দর্জি। তিনি খুব সাধারণ এবং সহজ সরল মানুষ। একসময় তার কিছুই ছিল না। কঠোর পরিশ্রম করে তিনি নিজের একটি দর্জির দোকান খুলেছেন। কানহাইয়া লালের দোকানের ঠিক পাশেই নিজামের একটি দর্জির দোকান আছে। নিজামের যখনই কোনো কিছু প্রয়োজন হয়, সে কানহাইয়া লালের কাছে সাহায্য চাইতে আসে এবং কানহাইয়া লাল কখনো তাকে ফিরিয়ে দেন না, কারণ কানহাইয়া লাল তাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। আসলে নিজামের বাবাও কানহাইয়া লালের খুব ভালো বন্ধু ছিলেন, তাই নিজের সব প্রয়োজন কানহাইয়া লাল পূরণ করতেন। তবে নিজাম তার বাবার মতো নয়, তার উদ্দেশ্য খুব একটা ভালো নয়। সে তার বাবাকে বা অন্য কাউকে সম্মান করে না, নিজের খারাপ সঙ্গের সঙ্গে মিশেছে, যার কারণে তার চিন্তা ভাবনা তার বাবার মতো ভালো নয়। কানহাইয়া লালের সামনে সে ভালো ব্যবহার করলেও পেছনে তাকে অনেক গালাগালি দেয় এবং কাফের বলে। অন্যদিকে কানহাইয়া লালের ঘরে তার স্ত্রী ছাড়াও দুই ছেলে আছে। দুই ছেলেই পড়াশোনা করছে এবং তাদের সব চাহিদা কানহাইয়া লাল পূরণ করেন। যদিও কানহাইয়া লাল নিজে খুব বেশি শিক্ষিত নন, তবুও তিনি সবসময় ছেলেদের ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। একদিন কানহাইয়া লাল যখন কাজ করছিলেন, হঠাৎ কিছু লোক নিজামের দোকানে এসে তার সাথে মারামারি শুরু করে। কানহাইয়া লাল সেখানে গিয়ে জানতে পারে যে নিজাম তাদের কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছিল, কিন্তু এখনো তা ফেরত দিতে পারছে না। এই কারণে তারা নিজামের উপর রেগেছিল। কানহাইয়া লাল নিজামকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এবং 5,000 টাকা দিয়ে দেন। নিজাম সেই টাকা তাদের ফেরত দেয় এবং ঋণ মুক্ত হয়। কানহাইয়া লাল নিজামকে বলেন, যখন তোমার কাছে টাকা হবে তখন ফেরত দিও, না হলে ফেরত দেওয়ার দরকার নেই। পরের দৃশ্যে আমরা জানতে পারি যে এটি আসলে নিজামের একটি সাজানো ঘটনা ছিল। যারা তার কাছে টাকা চাইতে এসেছিল তারা কেউ নয়, নিজামেরই বন্ধু। নিজাম এবং তার বন্ধুরা 5,000 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। নিজাম এবং তার বন্ধুরা যে পার্টি করছিল এবং টাকা উড়াচ্ছিল, তাদের এসব কথা কানহাইয়া লালের এক বন্ধু শুনে ফেলে। সেই বন্ধু সঙ্গে সঙ্গে কানহাইয়া লালের কাছে গিয়ে তাকে সব বোঝানোর চেষ্টা করে, কিন্তু কানহাইয়া লাল তার কথা শুনতে রাজি হন না, কারণ তিনি নিজামকে খুব বিশ্বাস করতেন। যেহেতু নিজাম কিছু খারাপের সঙ্গে মিশেছে এবং তার একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার ছিল, তাই সে ভাবে কেন শুধু কানহাইয়া লালের উপর সে কাজটি করবে না। এই ভেবে নিজাম কানহাইয়া লালের মোবাইলটি নিয়ে যায়। কানহাইয়া লাল তখন নিজামকে বোঝাতে থাকেন যেন সে কোনো মিছিলে যোগ না দেয়, কারণ সে একজন ভালো ছেলে এবং তার ভালো সঙ্গের সঙ্গে থাকা উচিত। নিজাম মোবাইল ফেরত দিয়ে চলে যাওয়ার পরের দিন এক ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়। পুলিশ কানহাইয়া লালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করতে আসে। কানহাইয়া লাল কিছুই বুঝতে পারছিলেন না যে তিনি এমন কি অপরাধ করেছেন যে থানায় পৌঁছানোর পরও তিনি পুলিশকে বারবার একই প্রশ্ন করতে থাকেন। তখন পুলিশ তাকে জানায় যে তিনি নিজের মোবাইল থেকে ফেসবুকে একটি খুব নোংরা পোস্ট করেছেন। পুলিশ তখন কানহাইয়া লালকে জানায় যে তিনি তার মোবাইল থেকে ফেসবুকে একটি নোংরা পোস্ট করেছেন। তবে কানহাইয়া লাল বারবার বলতে থাকেন যে তিনি মোবাইল ব্যবহার করতে জানেন না। আসল ঘটনা হলো, কানহাইয়া লাল তার ফেসবুক প্রোফাইল থেকে নূতন শর্মার বিতর্কিত বক্তব্যের সমর্থনে একটি পোস্ট করেছিলেন, আর সেই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কানহাইয়া লাল এসব কিছুই বুঝতে পারছিলেন না। তিনি জানতেন না যে এইসব কাজ আসলে নিজাম করেছে।
এরপর এক মৌলভী সেখানে আসে এবং কানহাইয়া লালকে জেলে ঢোকানোর কথা বলে। শহরের এক প্রভাবশালী নেতা সেখানে পৌঁছান এবং পুলিশের উপর চাপ সৃষ্টি করেন। তিনি বলেন যে আগামী 4 মাসের মধ্যে সরকার পরিবর্তন হবে আর তখন তিনি তাদের দেখে নেবেন। তিনি আরো বলেন যে কানহাইয়া লাল এবং তার পরিবার এমন কোনো বড় অপরাধ করেননি যে তাদের জেলে ঢোকাতে হবে। এরপর কানহাইয়া লাল এবং তার পরিবার কারাগার থেকে মুক্তি পায়। কিন্তু এরপর কানহাইয়া লালের জীবন সম্পূর্ণ বদলে যায়। কেউ তার সাথে কথা বলছিল না, বরং সবাই তাকে হুমকি দিচ্ছিল। এই কারণে তিনি তার দর্জির দোকানেও যেতে পারছিলেন না। একদিন বাইরে বের হলে নিজাম তাকে ধরে ফেলে। নিজাম তার কলার চেপে ধরে খারাপভাবে হুমকি দিয়ে বলে, তুমি আমাদের বিরুদ্ধে যে পোস্ট দিয়েছো তার জন্য আমরা তোমার অনেক বড় ক্ষতি করব। এই আচরণে কানহাইয়ালাল খুব হতাশ হন। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি এমন অপরাধ করেছেন যার জন্য তার সাথে এমন ব্যবহার করা হচ্ছে। তিনি যাকে নিজের ছেলের মতো মনে করতেন সে নিজামই তার সঙ্গে এমন করলো। এরপর তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে নিজাম তার মোবাইল নিয়েছিল এবং 5-7 মিনিটের জন্য তার মোবাইল ব্যবহার করে এই কাজগুলো করেছে। কানহাইয়ালাল পুরো ব্যাপারটা বুঝে যান। অন্যদিকে ঈশ্বর সিং পাকিস্তান থেকে এক ইনফর্মার শকিনার কাছ থেকে ফোন পান। শকিনা ঈশ্বর সিংকে জানায় যে এই লোকের একটি বড় পরিকল্পনা করছে। তারা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং রাজস্থানকে টার্গেট করতে চায়। এইসব শহরে তারা একজন করে মানুষকে খুন করবে এবং তারপর দাঙ্গা ছড়িয়ে দেবে। এই খবর পাওয়ার পর ঈশ্বর সিং পুরোপুরি সতর্ক হয়ে যান। তিনি বুঝতে পারেন যে এই লোকেরা অবশ্যই বড় কোনো ঘটনা ঘটাতে চলেছে। অন্যদিকে আজহার পাকিস্তানে বসে অনেক পরিকল্পনা করছিল। আজহার তার এই পরিকল্পনার কথা ভারতে সক্রিয় থাকা তার সব অনুসারীদের জানিয়ে দেয়। তাদের মধ্যে নিজামও আজহারের সাথে যোগ দেয়। আজহার নিজামকে কানহাইয়া লালকে হত্যার দায়িত্ব দেয়। এরপর নিজাম কানহাইয়া লালের পেছনে ঘুরতে থাকে শুধু একটি সুযোগের অপেক্ষায়। কানহাইয়া লাল এই ব্যাপারটা বুঝতে পারেন। তিনি থানায় গিয়ে নিজের সুরক্ষার জন্য আবেদন করেন। তিনি পুলিশকে জানান যে কিছু লোক তাকে অনুসরণ করছে এবং তাকে হত্যা করতে চায়, কিন্তু পুলিশ তাকে কোনো সুরক্ষা দেয় না, যার কারণে কানহাইয়া লাল খুব হতাশ হন। এখন কানহাইয়ালাল বুঝে উঠতে পারছিলেন না যে কি করবেন। তার দর্জির দোকানটি বন্ধ ছিল আর এই দোকানে তার পরিবারের একমাত্র আয়ের উৎস। তাই তিনি একটি সিদ্ধান্ত নেন। তিনি তার দোকানে একটি সিসিটিভি ক্যামেরা লাগান যাতে সবকিছু নজরে রাখতে পারেন। সিসিটিভি ক্যামেরা লাগানোর পর নিজাম হতবিহ্বল হয়ে পড়ে, কারণ এখন সে সহজে কানহাইয়ালালকে ফাঁকি দিতে পারবে না। এই ব্যাপারে সে আজহারের সঙ্গে কথা বলে। আজহার তখন নিজামকে বলে, যদি তুমি এই কাজটা করতে না পারো তাহলে দায়িত্বটা ফেরদৌসের কাছে চলে যাবে। ফেরদৌস এমন একজন মানুষ যে কাউকে খুন করার আগে 1 সেকেন্ডও ভাবে না। ফেরদৌস খুবই নির্মম ভাবে মানুষকে হত্যা করে। এরপর আমরা দেখতে পাই যে ঈশ্বর সিং তার ইনফর্মার সেলিমের সাথে কথা বলছেন, আর ঠিক তখনই আজহার এই খবর জানতে পারে এবং সেলিমকে খুব নির্মম ভাবে হত্যা করে। এরপর 2022 সালের 8ই জুনের দৃশ্য দেখানো হয়। কানহাইয়া লাল যখন তার দোকানে চুপচাপ কাজ করছিলেন তখন দুজন লোক বাইকে করে তার কাছে আসে। তারা বলে যে একটি নতুন কুর্তা সেলাই করতে এসেছে। কানহাইয়া লাল যখন তাদের মাপ নিতে শুরু করেন তখন সেই সুযোগে ফেরদৌস এবং তার সঙ্গী কানহাইয়া লালের উপর হামলা করে এবং তাকে হত্যা করে। এই ঘটনার পর দেশ জুড়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়। সবাই খুব অবাক হয় এবং কানহাইয়া লালের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কানহাইয়া লালকে 2022 সালের 8ই জুন হত্যা করা হয়েছিল, কিন্তু তার পরিবার এখনো বিচার পাওয়ার অপেক্ষায় আছে। তাদের আত্মার শান্তির জন্য এবং হত্যাকারীদের কঠোর শাস্তির জন্য আওয়াজ তোলা আমাদের সকলের দায়িত্ব। কারণ যারা কানহাইয়া লালকে খুন করেছিল সেই খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই লড়াই কোনো ধর্ম, বর্ণ বা রাজনীতির নয়, এটি ন্যায় ও মানবতার লড়াই। কানহাইয়া লালের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আওয়াজ উঠতেই থাকবে। বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।